ইডির অভিযান প্রতীক জৈন এবং আইপ্যাকের দপ্তরে সেই সময় মুখ্যমন্ত্রীর হাজির হওয়া এবং ইলেকট্রনিক ডিভাইস, কাগজপত্র ইত্যাদি নিয়ে বেরিয়ে আসা, এই সবকিছুর বিরুদ্ধে ইডি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। হুম। হাইকোর্ট যেহেতু 14 তারিখে শুনানির দিন ধার্য করেছে, গতকাল ছিল হাইকোর্টের শুনানি, সেটা গোলমালের জন্য হলো না। সেই জন্য সরাসরি ইডি এবার সুপ্রিম কোর্টে গেছে, আর্টিকেল 32-র অধীনে পিটিশন দাখিল করেছেন। এই ব্যাপারটা একটু বুঝতে চাইছি আপনার কাছ থেকে। এটা আর্টিকেল 32-তে আসবে কিনা এই নিয়ে অনেক বিতর্ক প্রশ্ন উঠে যাবে। যাই হোক, সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে। মানে কেন তবে বলছেন? যেটা সুপ্রিম কোর্ট, এটা তো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে তো পড়ে না। অবশ্য এখন আর্টিকেল 32 অনেক বৃহত্তর ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দিয়েছে বিভিন্ন মামলায়। আসলে যেটা এখানে আসবে সেটা হচ্ছে যে একটা ইনভেস্টিগেটিং এজেন্সি তার লিগ্যাল ডিউটি ডিসচার্জ করতে পারলো না, সেটার ভিত্তিতে সুপ্রিম কোর্ট গ্রহণ করলেও করতে পারে। এবং তদুপরি হচ্ছে যে কলকাতা হাইকোর্টে যে চিত্র দেখা গেল, তার থেকে হয়তো ইডি বলবে যে কলকাতা হাইকোর্টে তো শুনানি হবেই না, আগামী 14 তারিখেও যেরকম গন্ডগোল হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। সেই কারণে ওরা সুপ্রিম কোর্টে গিয়েছে। আমার আশঙ্কাই হচ্ছিল যে ওরা এরপরে হয়তো সুপ্রিম কোর্টেই যাবে। কিন্তু ওরা প্রথমে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন যে যাতে তিনি এন্টারটেইন করেননি। একজন কোঅর্ডিনেট বেঞ্চ, মানে তার একজন কলিগ যার জুরিসডিকশন আছে, সে 14 তারিখে মামলা ফিক্স করেছে শুধু। তাহলে কি সুপ্রিম কোর্ট এই মামলাটা গ্রহণ করতে পারে? এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সে যদি সুপ্রিম কোর্ট করে কনভিন্স করতে পারে, গ্রহণ করলেও করতে পারে। কিংবা সুপ্রিম কোর্ট অন্য কোনো স্টেটেও পাঠিয়ে দিতে পারে আর্টিকেল 142 পাওয়ার এক্সারসাইজ করে। আচ্ছা, এর মধ্যে যেহেতু রাজ্য সরকারও ক্যাভিয়েট দাখিল করেছে, তো সুতরাং হ্যাঁ, তো কেভিএট তো করবে। এখন তো এইসব চলবে, আসলে তদন্তটা আবার ভেস্তে গেল আর কি। এখন এই লড়াই, এইসব চেঁচামেচি হবে, মাঝখান থেকে তদন্তের গতিটা রুদ্ধ হয়ে গেল। তদন্তের ওদের খুব যে গতি পারপাস ছিল সেটা কি ঠিক আছে, 2020-র মামলা। বা যাই হোক, এই যে এখন যে গতিটা উঠেছিল সেটাও স্তব্ধ হয়ে যাবে। কিন্তু কোর্টের ভেতরে যে ঘটনাটা ঘটলো সেইটা শুক্রবার, তো চূড়ান্ত বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা তৃণমূল আগেও ঘটিয়েছে বিভিন্ন সময় কোর্টে, এবং এই বিশৃঙ্খলা যে আগামী দিনে আরো বেশি করে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। এটা কি মনে হয় উদ্দেশ্য প্রণোদিত ছিল এই বিশৃঙ্খলাটা? বটেই তো, বটেই তো। যাতে শুনানি না হয়। শুনানি হলে তো বিচারপতিরা কোনো একটা অর্ডার দেবেন। এবং যে কাজটা মুখ্যমন্ত্রী হিসেবে করেছেন, সাংঘাতিক না? তিনি প্রশাসনিক দপ্তরকে ব্যবহার করে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তিনি একটি তদন্তের তথ্য লোপাট করেছেন। এই মারাত্মক অপরাধ। কিন্তু উল্টো দিক থেকে তো তিনি বলছেন যে আসলে এগুলো সবই তাদের দলীয় তথ্য, দলীয় তথ্য, নির্বাচনী তথ্য। দলীয় তথ্য কি তথ্য নয় সেটা তো তদন্তে আসতো। ইডি যে সমস্ত ডকুমেন্ট নেবে তা তো সে আইনত সিজার লিস্ট করে দিয়ে দেবে। হুম। সিজার লিস্ট করে দিলে পরে তার কি কি ডকুমেন্ট নিয়েছে সেটা জানতেই পারবে। এবং সেখানে যদি কোনো একজন যিনি আবেদন করতেই পারতেন যে আমার গোপন নথি নিয়ে গেছে, আর সে আবেদন করার যুক্তি থাকবে নাকি? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদিন ইউটিউবারদের বিরুদ্ধে একটা করে এফআইআর করা হচ্ছে, তাদের থানায় ডেকে নিয়ে গিয়ে তাদের মোবাইলটা আটকে রেখে দিচ্ছে। তো সে তো মোবাইলে তার নিজস্ব তথ্য আছে, তো সে বলতেই পারে। সুতরাং ওইসব যুক্তি কি টিকবে নাকি? ঠিকই, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে সেটা তো নজিরবিহীন। মানে না, এখনো নজিরবিহীন কেন পর্যন্ত বলছেন? কোনো, হ্যাঁ, এই মুখ্যমন্ত্রীকে দেখা গেছে যখন না, রাজীব কুমারকে অন্য সিবিআই কোনো দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে না না, সেন্ট্রাল এজেন্সি। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরা এত পাগল নয় তো। এখনো পর্যন্ত তারা পাগলামোর পরিচয় দেয়নি। মূর্খতার পরিচয় দিলেও পাগলামোর পরিচয় দেয়নি। না, কিন্তু এটাকে পাগলামি বলবেন নাকি এটা না না, আহ, ওদের পরিকল্পিত পাগলামি। এবং এটা রাজনৈতিক যে উদ্দেশ্য যেটা বলছেন অনেকে, সেটা তো অনেকটাই সফল। হ্যাঁ, রাজনৈতিক উদ্দেশ্য সফল, মানে তদন্তটা আটকে গেল তো। এই এখন যেটা যাচ্ছে, দেখ, মদন মিত্র একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওদের নেতা, যে আইপ্যাক অভিষেক চালায়। হুম। সুতরাং আইপ্যাকের কাছে অভিষেকের সমস্ত দুর্নীতির কাগজপত্র রয়েছে, এবং সেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ফেলবে। এবং আরেকটি কথা, আমি জানি না রাজনীতিবিদরা কি ভাববেন, আমি তো অলরেডি পোস্ট করেছি। মুখ্যমন্ত্রী বলছেন ওর কাছে কি একটা পেন ড্রাইভে নাকি সাংঘাতিক সাংঘাতিক আছে, মোদি অমিত শাহ হেলে যাবে। তা তিনি সেই তথ্য দিচ্ছেন না কেন? মোদি অমিত শাহ যদি দুর্নীতি করে থাকেন, যা তথ্য ওর কাছে আছে সেটাকে উনি গোপন করেন, তাহলে তো উনি দুর্নীতিকেই লালন করছেন।
তার মানে ইডি সুপ্রিম কোর্টের যদি এই মামলা গ্রহণ করে, হাইকোর্টে তো তাহলে আর নিশ্চয়ই 14 তারিখে শুনানি হবে না। না, অবভিয়াসলি হবে না। সুপ্রিম কোর্টে গেলে তাই কোর্টে শুনানি হতে পারে না। কিন্তু দিনক্ষণ তো কিছু ন্যাচারালি এত তাড়াতাড়ি স্থির জানি হবে না, না। মেনশন করলে শুনবে কিনা। 12-13 দুদিন, তারপরে বলবে 14 তারিখ তো হাইকোর্টে থাকছে, তাও শুনতে পারে। ঠিকই, সেন্ট্রাল এজেন্সির কাজে হস্তক্ষেপ এবং হাওয়ালার সেন্ট্রাল তদন্ত। এজেন্সি বোটে নয়, যে কোনো তদন্তকারী সংস্থা যারা আইনগতভাবে তদন্ত করার জন্য ভারপ্রাপ্ত, তাদের তদন্ত বাধা দেওয়াটা একটা সাংঘাতিক অপরাধ। আচ্ছা, সাক্ষ্য লোপাট এবং হুম, সরকারি কাজে বাধা দেওয়া দুটোই মারাত্মক অপরাধ। হ্যাঁ, তা মানে জামিন অযোগ্য অপরাধ। তাই যদি হবে, তাহলে যখন সিবিআই এর দল এসেছিলেন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে, তখন যেভাবে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় এবং যেভাবে মুখ্যমন্ত্রীও ছুটে আসেন, তো সেই সময় কিন্তু কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। আমি তো সে কথাই, আমরা যে বলি সেটিং টেটিং, সেটাকে এগুলো বাতাসে বলা হয় নাকি? এর ভিত্তি আছে, এই ঘটনাগুলোই তার প্রমাণ। এবং এই ঘটনা ঘটে গেল, ইডি আধিকারিকরা চুপচাপ দাঁড়িয়ে দেখলেন, তারা তদন্ত করতে এসছেন, সে মুখ্যমন্ত্রী বলেই তিনি অপরাধ করার ক্ষেত্রে তারা সহযোগিতা করবেন, কোনো ব্যবস্থা নেবেন না? এটা হয় নাকি? এই প্রশ্ন তো উঠছেই। সেটা ইডিদের ওপর নির্দেশ ছিল যে এমন কিছু করবে না যাতে প্রকৃতপক্ষে আমাদের পিসি ভাইপোর অসুবিধা হয়। সেই জন্যই ইডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আর এখন এসব আদালতে গিয়ে নাকা কান্না কেটে লাভ কি? কিন্তু এই প্রশ্ন উঠবে না যে আইপ্যাকের দপ্তরে হানা বা আইপ্যাকের কর্ণধারের বাড়িতে হানা ভোটের আগে, এটার যে রাজনৈতিক ইমপ্লিকেশন কি হবে কি সেটা করে? কি? আইপ্যাক ইজ নট এ পলিটিক্যাল পার্টি। না, কিন্তু আইপ্যাক যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিভাবে সেটা জুড়ে আছে কবে সেটা কবে তো। কোথায় ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস? আইপ্যাক এর সঙ্গে তো বিজেপিও আছে, ডিএমকেও আছে, আইপ্যাক এর সঙ্গে তো অনেকেই আছে। আইপ্যাক নিজে তো বিবৃতি দিয়ে বলেছে, আমি দেখলাম প্রতীক জৈন, যে আমরা বহু রাজনৈতিক দলের হয়ে কাজ ঠিকই, করি। তাহলে একদমই ঠিক। কিন্তু এই সময়ে এই প্রশ্নটা বারবারই উঠবে যে ভোট এগিয়ে এলেই কেন এই তৎপরতাগুলো বেড়ে যায়? সেটা তো 5 বছর কেন রাজনৈতিক অপেক্ষা বিষয়, করলো কিন্তু তারা? আমি বুঝি না এই কথা যারা বলছেন তারা কি চান। মানে যারা বলবেন যে তার মানে তদন্তটা হোক না, না হলেই হলো, দেরি না, করে হয়েছে যে তদন্তের বলে তদন্ত নিন্দনীয়। কিন্তু তদন্ত শুরু হয়েছে, তারপরে কেন শুরু হলো এটা তো বলা যায় না। না, কেন শুরু হলো না? 2022-এ যদি গোয়ার নির্বাচনে এই হাওয়ালার টাকা না না, ব্যবহার হয়ে থাকে। হাওয়ালা শুধু গোয়া নির্বাচন তো নয়, ওটা তো একটা ইনস্ট্যান্স বলছে ওরা। হাওয়ালাটা তো ধারাবাহিক প্রক্রিয়া। এটা তো পরিষ্কার ওরা বলছে যে বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার, শিক্ষক নিয়োগী সমস্ত প্রসিডস অফ ক্রাইম তার সঙ্গে আইপ্যাক যুক্ত। এটা হচ্ছে ইডির কথা। এটা কি তারা অনুমান করতে পারেননি যে মুখ্যমন্ত্রী স্বয়ং চলে যাবেন, গিয়ে এটা সমস্ত হার্ড আমি ডিস্ক টিস্ক নিয়ে বেরিয়ে চলে আসবেন? ইডি অফিসারদের আইনি দায়িত্ব ছিল সঙ্গে সঙ্গে তাকে আটকানো, যে আপনি কোনো কাগজপত্র নিতে পারবেন না। They are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. তাকে কাগজপত্র নিয়ে যেতে দিলেন, অ্যালাউ করলেন, আর পুলিশ সেখানে তাকে সহযোগিতা করলেন, যে মারাত্মক অপরাধ। ওই না, যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। নিতে হবে, যদি আইন প্রতিষ্ঠা করতে চান। আর যদি না, আইনের দরকার নেই, যা চলছে জবরদখলি রাজত্ব চলুক, তাহলে আলাদা কথা। মুখ্যমন্ত্রী তো একজন প্রশাসনিক প্রধান, রাজ্যের সাংবিধানিক পদ, তো সেক্ষেত্রে কি তাকে, কিন্তু তিনি নিজে বলছেন আমি তৃণমূল কংগ্রেসের প্রধান হিসেবে গিয়েছিলাম। এটা হয় না, এই সমস্ত ছেলে মানুষই কথা হয়। কোনো সাংবিধানিক পদ গ্রহণ করে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে, তখন তোমার সমস্ত কাজটাই সাংবিধানিক পদ সংক্রান্ত। এগুলো তো ন্যাকামো। আমি গুন্ডামি করলাম, আমি তৃণমূল নেতা গুন্ডামি করেছি। তুই গুন্ডামি যখন করছো তখন তুই তো গোটা প্রশাসনের সাহায্য নিয়ে করছো। তো তৃণমূলের নেতা হলে প্রশাসনের সাহায্য দিয়ে পেতে? সমস্ত ছেদ যুক্তি। তাহলে আর্টিকেল 32-এর অধীনে যাওয়াটার প্রয়োজন ছিল মনে হয় আপনার, নাকি? সেটা ইডি তারা বুঝবেন যারা গেছেন। আমার তো মনে হয় প্রথম প্রয়োজন ছিল তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। যখন ঘটনা ঘটছে সেইটা তুমি নিলে না, তারপরে সব দৌড়দৌড়ি করাটা তো খানিকটা লোক দেখানো হয়ে যাবে। ঠিক, দেখা যাক সুপ্রিম কোর্ট কি করেন।